আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উম্মা আইটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে হিসাব বিভাগের মধ্যে বেশ কিছু আপডেট আসছে, এগুলো দেখাবো। তো সর্বপ্রথম আমি শাখা হিসাব বিভাগের মধ্যে যাব। এখান থেকে জমা খরচ বালিকা শাখার কাজটা কমপ্লিট হয়েছে, এই জন্য বালিকা শাখায় আপনাদেরকে দেখাচ্ছি। বাকি বালক শাখারও সেম প্রসেস। তো এখানে যাওয়ার পরে আমরা বেশ কিছু অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি। তো যেহেতু হিসাব বিভাগ জমা খরচ অথবা আয় ব্যয়ের একটা বিষয় আছে, আমরা সর্বপ্রথম আয় ব্যয়ের খাতগুলো কিভাবে অ্যাড করতে হয় এগুলো দেখাবো। তো এখানে একটি বাটন আমরা দেখতে পাচ্ছি, আয়ের খাত যোগ করুন। জাস্ট এখানে ক্লিক করব। করার পরে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। তো আসার পরে আমি এখানে বেশ কিছু আয়ের খাত দেখতে পাচ্ছি। এগুলো এখানে ছোট করে লেখা আছে, দেখেন, শুধু শিক্ষার্থীদের জন্য। এটা আপনি এডিট বা ডিলিট এগুলো কিছুই করতে পারবেন না, এখানে সংরক্ষিত আছে। তো এখান থেকে হচ্ছে নির্মাণ, মেরামত, এগুলো আপনারা নিজেরাই অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, এগুলো সবই করতে পারবেন, আপনারা আপনাদের মতো করে বানিয়ে নিতে পারবেন। তবে যদি কোনো খাতে টাকা ঢুকে যায় তাহলে আর আপনি ডিলিট করতে পারবেন না, সর্বোচ্চ আপনি আপডেট করতে পারবেন কোনো বানান ভুল হলে। তো এটা হলো আপনার আয়ের খাত অ্যাড করার অপশন। তারপরে সেম খরচের খাত, এখানেও একই জিনিস। শিক্ষক ও স্টাফদের বেতন, এটা আপনি কিছুই করতে পারবেন না, এটা ম্যান্ডেটরি, এটা সব প্রতিষ্ঠানগুলোতে আছে, যার কারণে এটা এভাবে ফিক্সড করে রাখা হয়েছে। আর বাদ বাকিগুলো আপনার এভাবেই আছে, এটা আপনার পরিবর্তন করতে পারবেন। আর একটা বিষয় হিসাব রক্ষক এখানে। তো হিসাব রক্ষকের যে বিষয়টা, হিসাব বিভাগের বেশ কিছু কাজ আছে এখানে। তো প্রোফাইল নির্বাচন করুন, প্রথমে আমরা দেখতে পাচ্ছি। এটা মূলত কি? তো আমার যে ইউজারগুলো আছে, এই ইউজারের মধ্য থেকে তো একজন আমরা হিসাব রক্ষক নির্ধারণ করব। তো যদি কাউকে আমরা হিসাব রক্ষক বানাই তাহলে সর্বপ্রথম তার একটা ইউজার আমরা অ্যাড করব। তো আজকে যেহেতু ইউজার অ্যাড করার কোনো বিষয় না, তো ইউজার অ্যাড করা আপনাদের দেখাচ্ছি না। তো আমি ধরেন মৌলানা আসলাম শেখ, এটা হলো হিসাব রক্ষক, প্রধান হিসাব রক্ষক হবে। আমি অর্থাৎ এমনি দেখাচ্ছি আমার আইডি দিয়ে। তারপরে পজিশন বা পদবি, এখানে যাকে প্রধান হিসাব রক্ষক দিবেন, এই জায়গাটা ভালো করে একটু লক্ষ্য রাখতে হবে। প্রধান হিসাব রক্ষক যাকে দিবেন তার হলো যে জমা খরচের মধ্যে এই হিসাব রক্ষক বাটনটা সেই শুধু পাবে, ওই ইউজারই পাবে। অন্য কোনো ইউজার যদি এখানে প্রবেশ করে হিসাব রক্ষকের অপশনটা সে পাবে না। অর্থাৎ আপনি যাকে হিসাব রক্ষকটা এখান থেকে প্রধান হিসাব রক্ষক দিবেন, এ হলো একটা বিষয়, এটা খেয়াল রাখতে হবে। তো আরেকটা বিষয় হলো, এই হিসাব রক্ষক যে সুপার অ্যাডমিন হবে, সেই সুপার অ্যাডমিনই শুধু এই অপশনটা তাকে দিয়ে দেবে, অথবা সে সেট করে দেবে কে কোন ইউজার প্রধান হিসাব রক্ষক হবে। এ হলো একটা বিষয়। তো আমার এটা অ্যাড করা আছে, আমি যদি সম্পাদনায় ক্লিক করি যে প্রধান হিসাব রক্ষক, এটা দেওয়া আছে। তো এটা এভাবেই থাক। তো আমরা এরপরে যাব জমা খরচ। এখানে আয়ের পদ্ধতি দুইভাবে এখানে আয় ঢোকানো যায়। একটা আছে রসিদ বই এন্ট্রি। তো এখানে আমরা যে রসিদগুলো কালেক্ট করি, আমরা তো একটা হাতে রসিদ দিয়ে দেই, তো সেই রসিদগুলো আমাদেরকে এখানে ঢোকাইতে হবে। তো রসিদের একটা বই নাম্বার থাকে এবং একটা পৃষ্ঠা নাম্বার থাকে। তো আমি এখানে কয়েকটা ইনসার্ট করব। তো বই নাম্বার দিচ্ছি 1, আবার পৃষ্ঠা নাম্বার দিচ্ছি 1। তারপরে এখানে দিলাম ওসামা শেখ, ঠিকানা টঙ্গিপাড়া, গোপালগঞ্জ। মোবাইল নাম্বার, আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি 0173।
তারপর এখানে একটা বিষয় আছে ফান্ড ট্রান্সফার, মানে ফান্ড আছে এখানে। এই আমি যে দানটা করতেছি এটা গোরাবা ফান্ডে দান করব নাকি জেনারেল ফান্ডে দান করব। তো আমি সবাই যেহেতু এটা খরচ করতে পারবে আমি জেনারেল ফান্ডে দিচ্ছি। আর এখানে বাবদ বা আয়ের খাত, এটা হচ্ছে হলো ধরেন আমি নির্মাণ বা মেরামত খাতে এটা দিচ্ছি। আর দিচ্ছি হচ্ছে ধরেন 10,000 টাকা। 10,000 টাকা দিয়ে হচ্ছে ইন্টার দিয়ে আপনি সংরক্ষণ দিলাম। তো এটা সংরক্ষণ হলো এবং এটা দেখা যাচ্ছে এখানে, এটা ঢুকলো। তারপর সাধারণ জমা, এটা কি জন্য? এটা হচ্ছে আপনারা রসিদ বই দিবেন না, একসময় অনলাইন মানুষ বিশ্বাস করবে বা কাজ করতে করতে তারা একটা ভরসা পাবে, সেই সময় এটা। তো আমি দিলাম ধরেন মিজানুর রহমান, তারপরে ঠিকানা দিলাম বাহাদুরপুর, মোবাইল নাম্বার দিলাম, একটা মোবাইল নাম্বার দিলাম। এখানেও কিন্তু ফান্ডের ব্যবস্থা আছে আর আমি ইন্টার দিয়ে কিন্তু নিচে নামতে পারতেছি। তো আমি যদি এটা গোড়াবা ধরি, গোড়াবা ফান্ড চলে আসলো। এবং এটা যদি বোর্ডিং খাতে এটা হচ্ছে আমি বোর্ডিং খাতে দিলাম, ইন্টার দিলাম এবং ধরেন আমি একটা অ্যামাউন্ট দিলাম 5,500 টাকা, ইন্টার দিলাম, আবার ইন্টার দিলাম, এটা হয়ে গেল। তো এই যে দুইটা হয়ে গেছে, এখান থেকেও দুইটা দেখা যাচ্ছে। প্লাস আমি যদি এখানে আসি, এখানেও কিন্তু দুইটা দেখা যাচ্ছে এবং সর্বমোট 15,500 টাকা আমাদের আজকের আয় আছে। তারপরে জমা দেখুন, মূলত আসলে জমা খরচ দেখুন, এটা দিয়ে দেবো না, এটা দিলেই মনে হয় ভালো হয়। আমি একটা খরচ ঢোকাই, ধরেন জেনারেল ফান্ডেই এই খরচটা হবে বোর্ডিং। তো ভাউচার সংখ্যা দিলাম 1। তারপরে বোর্ডিং খাতে আমি খরচ করতেছি হচ্ছে 1,500 টাকা। এখানে আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে নাম যদি বাকি ঋণ হয়, আমাদের অনেক পারপাসে প্রয়োজন হয় আমাদের ঋণ নেওয়ার। তো সেই সময় আমরা ঋণটাও কিন্তু খরচের মধ্যে পড়বে। তো সেই ঋণটাও কিন্তু এখানে আমরা চিহ্নিত করে দিলে এখানে ফুল কত টাকা নিলাম সেটা লিখব। আর এই ঋণটা হচ্ছে কত টাকা আমরা ঋণটা নিলাম। তো এটা এখানে থাকলে আমরা পরবর্তীতে ঋণগুলোর কাজ নিয়ে আমরা কাজ করতে পারবো। এটা পরে আর এক সময় বোঝাই দেবো ইনশাল্লাহ। তো সংরক্ষণ দিলাম। তো আমি যদি এখন জমা দেখুনে ক্লিক করি, তো এখানে যদি দেখি, ওকে, এখানে চলে আসছে আমার চলতি আয়, মোট ব্যয়, এই যে 1,500 টাকা, 14,000 টাকা নিট ব্যালেন্স এখানে দেখাচ্ছে। আর আমি যদি প্রিন্টে ক্লিক করি তাহলে কিন্তু আমার এগুলো দেখাচ্ছে ঠিক মতোই। নির্মাণ বাবদে আমার আয় আছে, তারপরে বোর্ডিং খাতে আয় আছে, তারপরে হচ্ছে বোর্ডিং খাতে যে ব্যয় আছে। এখানে একটা বিষয় আমাকে পরিষ্কার করে জানতে হবে এবং এটা বোঝাই দিতে হবে যে সাবেক আয় মানে কি। তো সাবেক আয় মানে হলো আপনার যদি গত বছরের উদ্ধৃত থাকে তাহলে এখানে আয়ের খাতের এখানে আরেকটি অপশন হবে সাবেক আয়। আর এখানে এইগুলোর সাবেক আয় হচ্ছে এখানে, অর্থাৎ এখন হলো আপনার মে মাস, অর্থাৎ জানুয়ারি থেকে মে পর্যন্ত এখানে কত টাকা আয় হইল এখানে এটা দেখাবে। আর চলতি আয়, অর্থাৎ আমি মে মাস সিলেক্ট করছি, তার মানে এখানে পুরো মে মাসের টাকাগুলোই আসবে এই মাসের। আর এটা হলো মোট আয়, এই মোটটা হলো সাবেক আয় এবং চলতি আয়, এটা মিলে হচ্ছে মোট আয়। তো ব্যয়ের ক্ষেত্রেও সেভাবে, এবং লাস্ট প্লাস মাইনাস হয়ে কত টাকা ব্যালেন্সে আছে সেটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, এটা গেল মূল সামারি এবং এটা প্রতি মাসে আপনারা প্রিন্ট করবেন, করে হচ্ছে হিসাবের উপরে লাগাই দেবেন। তো এখানে আর একটা বিষয় দেখেন, রসিদ বই। ঠিক আছে, রসিদ আমরা বই একটা
ইনসার্ট করছিলাম আমরা, 1 দিয়ে যদি অনুসন্ধান করি এই যে 1 চলে আসছে এবং একটা পৃষ্ঠা এখানে ইনসার্ট করা হয়েছে, একটাই দেখাচ্ছে এখানে। তারপরে রিপোর্টের মধ্যে যদি আমরা ক্লিক করি এবং এক নজরে রসিদ বই যদি আমরা এখানে দেখি, এখানে দেখাচ্ছে এইটা। তো এই বই নাম্বার এখানে হচ্ছে 1 আর একটা হবে, আর মোট রসিদ সংখ্যা হবে কয়টা, এবং কি পরিমাণ একটা রসিদের ইয়াটা ঢুকছে, কত পৃষ্ঠা বাকি আছে, এগুলো সবই কিন্তু এখানে দেখাবে। আচ্ছা, খরচটা আমি দেখালাম, এবার হচ্ছে ভাউচার তৈরির বিষয়টা একটু দেখাই। তো যদিও এটা একটা এমএস ওয়ার্ডের কাজ বা হাতের কাজ, কিন্তু অনেকের এটা চেয়েছেন, এই জন্য এটা বানানো হয়েছে। তো বিষয়টা একটু দেখেন। তো ভাউচার নাম্বারে আপনার একটা ভাউচার নাম্বার দিলাম, ধরেন 10 ভাউচার নাম্বার। এটা অটো করা হয় না, এটা অনেকের চাওয়া যে এটা নিজেরা হাতে দিতে চাই, তো সেভাবে আপাতত আছে, পরবর্তীতে কারেকশন লাগলে করে দেওয়া যাবে ইনশাল্লাহ। তো ভাউচার দাতা, ভাউচারটা দিচ্ছে কে, ধরেন আবদুল্লাহ মিয়া, তার ঠিকানা আমি দিলাম, আমার এখানে ঠিকানাটা দিলাম, এবং এই যে ভাউচারটা করতেছি এটা খরচ হবে কোন খাতে খরচ হবে, জেনারেল ফান্ডে খরচ হবে না গোরাবা ফান্ডে খরচ হবে। তো এটা আমি এখানে একটু সেট করে দিই, জেনারেল ফান্ডে ধরেন খরচ হবে। তারপরে খাত নির্বাচন, ঠিক আছে, মূল কোন খাতে হচ্ছে হলো ভাউচারটা হবে, ধরেন বোর্ডিং, বোর্ডিং খাতে হচ্ছে হলো খরচটা হবে। তো আমি ধরেন লিখলাম রুই মাছ ধরেন 10 কেজি, ঠিক আছে, এবং টাকা হলো 3500 টাকা। তো এখানে যদি আমার আরও প্রয়োজন হয়, এই প্লাস আইকন আছে, আমরা জাস্ট প্লাস আইকনে ক্লিক করলে আর একটা হলো, ধরেন মরিচ, মরিচ 1 কেজি, কেজি 1 কেজি ধরেন 100 টাকা। আমি উদাহরণস্বরূপ এগুলো লিখছি। তারপরে ধরেন তেল 1 লিটার 220 টাকা। তো 3820 টাকার আমার টোটাল এটা হলো। আমি ভাউচার সংরক্ষণে ক্লিক করলাম, করার পরে আমরা যদি ভাউচার প্রিন্টে ক্লিক করি, আমাদের একটা ভাউচার কিন্তু তৈরি হয়ে গেছে, দেখেন 3820 টাকা মাত্র। এবং এটা দাতার নাম, এটা হলো দাতার নাম হবে না, মূলত হবে হচ্ছে ভাউচার দাতা হবে, এটা ভুল আছে, যাই হোক এটা ঠিক করে দেবানি। তো এটা আপনারা A5 কাগজে হচ্ছে হলো প্রিন্ট করবেন, এখানে A5 দিলাম, A5 কাগজ হচ্ছে প্রিন্ট করবেন। চমৎকার একটা সিস্টেম, আপনার ভাউচার তৈরি হয়ে গেল। তো এই ভাউচারটা আবার আপনারা ইনসার্ট করে দিবেন হচ্ছে হলো ওই খরচের মধ্যে, টোটালটা খাত কী হবে, বোর্ডিং খাত হবে, এবং টোটাল টাকাটা ঢোকায় দেবেন, বিস্তারিত প্রয়োজন নাই। আর হিসাবের হচ্ছে খরচের ভাউচারগুলো হচ্ছে সরেজমিনে হয়, এটা ওই আয়ের মতো না, এটা সরেজমিনে, অর্থাৎ পুরো কাগজটা এই পেপারটা থাকতে হয়, এটা হলো নিয়ম। তো ভাউচার তৈরির কাজটাও শেষ হয়ে গেল। তো এখন ধরেন আমার ইউজার থেকে আমি কত টাকা আয় করলাম, ইউজার ভিত্তিক হিসাব। তো এই যে ইউজার ভিত্তিক হিসাব, তো এখানে আমি যদি এখন ক্লিক করি তাহলে এখানে কিন্তু দেখাচ্ছে ডিফল্টভাবে হচ্ছে হলো আজকের ডেটের হিসাবটা এখানে দেখাবে, এটা ভয় পাওয়ার কিছু নাই। তো তারপর যদি আমি চাই শুধু যে আমারটা দেখতে, এখানে আরও ইউজার থাকতে পারে, তাদেরটাও আসবে, ঠিক আছে। তো আমি আমারটা দিচ্ছি, আমারটা চলে আসলো, এবং আমি টোটাল কত টাকা ইনকাম করছি তা দেখা যাচ্ছে এখানে। প্রিন্ট ডিটেলস সহ কি কি বিষয়ে হচ্ছে হলো ইনকামগুলো হয়েছে সেগুলোর বিস্তারিত এখানে আসবে, কোন তারিখে। তারপরে এই যে দাখেলা আছে, যদিও দাখেলা এখানে নাই, কিন্তু ছাত্রদের থেকে অনেক ইনকাম আছে, ভর্তি ফি থাকতে পারে, বেতন থাকতে পারে, বিদ্যুৎ বিল থাকতে পারে, এগুলো থাকতে পারে। তো যার কারণে ওই এখানে এটা রাখা হয়েছে। দাখেলা যেহেতু এখানে নাই এই 2 খাতে, যার কারণে হচ্ছে এখানে আসেনি, এ হলো একটা বিষয়। আর
এখানে প্রত্যেক ইউজারের তাই চলে আসবে। এখানে আরেকটা আছে ইউজার ভিত্তিক জমা, ঠিক আছে, এই ইউজারের এই তারিখে 2টা রিসিট এটা আসবে এরকম। তো এটাও আপনারা একটু দেখে নিন। আমার আজকের ইনকাম হলো এই পরিমাণ। তো আরেকটা বিষয় হলো আমার এই হিসাবটা জমা দিতে হবে হিসাব রক্ষকের কাছে, টাকাটা আমার কাছে রাখবো না, রাখা ঠিকও না। তো হিসাব জমা দিন নামে আরেকটা অপশন আছে এখানে, ঠিক আছে। তো আমি 2টা সিলেক্ট করা আছে, 15,500 টাকা ইনকাম করছি। তো হিসাব রক্ষকের কাছে জমা দিন, তো আমি এখানে ক্লিক করলাম। করার পরে আমার এখানে কিন্তু হাইড হয়ে গেছে, কিছুই নাই এখন। তো এখানে আরেকটা বিষয় আমি অ্যাড করে দিব যে সেখানে রিসিভ হয়েছে কিনা। এখনও তো রিসিভ হয় নাই, তো জাস্ট হিসাব রক্ষকের কাছে মাত্র রিকোয়েস্ট গেছে যে হ্যাঁ অমুকে টাকা দিতে চায়। তো হিসাব রক্ষক ইউজার থেকে যে সময় লগ ইন করবে সে শুধু এটাই দেখতে পাবে, সে দেখবে যে হ্যাঁ এখানে পাওনা আছে কার কার, যেমন যে আমার নামে 2টা রসিদের এই কয় টাকা পাওনা আছে। তো আমি যে সময় হিসাব রক্ষকের কাছে টাকাটা বোঝাই দিব আর সে যে সময় নিবে সে সময় এখানে দেখুনই ক্লিক করলেও হবে, বা এরকম থাকলে এখানে ক্লিক করলেও হবে, এরকম চলে আসবে। আসার পরে জমা নিলাম, অর্থাৎ হিসাব বিভাগ যিনি আছেন হিসাব রক্ষক উনি টাকাটা জমা এখান থেকে নিবে। নেওয়ার পরে কোনো বাকি হিসাব নাই, আমার টাকাটা আমার ব্যালেন্সে চলে আসলো, হিসাব রক্ষকের কাছে চলে আসলো। তো এখানে ফাঁকা হয়ে গেছে, দেখেন এখানে আর হিসাব নাই, তার মানে আমি কারো কাছে টাকা পাবো না। এটা হলো হিসাব রক্ষক টাকাটা বুঝে নিল। আর হিসাব জমা দিন এখানেও এখন কিছুই নাই। আর আরেকটা বিষয় হচ্ছে ডিলেট হিসাব। তো এটা মূলত কি, এটা আপনি আরেকটা বিষয় আপনাকে একটু দেখাই। এখানে ইউজার ভিত্তিক হিসাব, রসিদের ধারাবাহিকতা, ঠিক আছে। তো এখানে দেখেন রসিদ নং শুরুর থেকে শেষ 1 থেকে 2টা এবং 2টি। তো আমি ডিলেটে গেলাম, এখানে সর্বশেষটা আপনি ডিলিট করতে পারবেন এবং কি কারণে ডিলিট করলেন যদি আপনি এখানে ডিলিট বাটনে ক্লিক করেন তাহলে এখানে কারণ লিখতে হবে এবং এই কারণ সহ এটা কিন্তু সেভ হয়ে থাকবে ভিন্ন এক জায়গায়। কোনো এক কারণে যদি জানা যায় যে এটা কী কারণে হলো ডিলিট করা হলো, তার রেকর্ডটা থেকে যাবে। যেহেতু হিসাব বিভাগ হিসাবটাকে খুব কড়া করে বানানো হয়েছে, তো সর্বশেষটা ডিলিটের অনুমতি আছে এবং অন্যটা নাই কেন? কারণ আপনার এই অ্যাকাউন্ট নাম্বারের ধারাবাহিকতা বজায় রাখা। তো এই যে বিষয়টা আছে আপনি আপনার খাতায় এটা লিখে রাখবেন যে এই তারিখে এই কয়টা 1 থেকে 2 পর্যন্ত রসিদ নাম্বার হয়েছে এবং 2টা রসিদ হয়েছে, এই টাকা হয়েছে, এরকম একাধিক হতে থাকবে। আপনি খাতায় জাস্ট শুধু ডে বাই ডে এটা লিখে রাখবেন। এজন্য ধারাবাহিকতা ঠিক রাখার জন্য এই আপনার সর্বশেষটা হচ্ছে ডিলিটের অনুমতি আছে। তাহলে কোনো এক সময় গিয়ে হলো আপনার এই অ্যামাউন্টটা তো আপনি লিখে রাখতেছেন, তো যদি এই তারিখে কোনো টাকা বেশি কম হয়ে যায় আপনি ঠিক পাবেন খাতা দেখলে। সফটওয়্যার তো আপডেট করার সুযোগ আছে, কিন্তু আপনার খাতায় কিন্তু আপডেট করার সুযোগ নেই। তো এই বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ, আপনার সর্বশেষটা ডিলিট করা যাবে। তো আপাতত এই পর্যন্তই। তো আরেকটা পর্ব হবে পার্ট 2, সেটা হচ্ছে শিক্ষার্থীর থেকে আয়, এটা নিয়ে আমি কাজ করছি, এটা দেখাবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ।